কি করছো কি এখন তুমি? দেখো না ভাবি, নিধি দরজা খুলছে না। এই নিধি, দরজা খুলো। ও খুলবে না। আর ও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলে যেন ও তোমার সামনে না আসে। ভাবি প্লিজ, তুমিও জানো আমি রাগের মধ্যে বলেছি। রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো দরজা খুলবে না। এই খুলো, লাস্টবার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে তাপ্পড় পড়বে একটা। কাম উইথ মি। ইমরেতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিংয়ে। ইমরেতের সামনে পানির গ্লাস ধরলো স্মৃতি, ইশারায় জানালো পানিটা খেতে হবে এখন তাকে। ইমরেত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেললো। লিসেন টু মি কেয়ারফুলি ভাই। তুমি আজ যা ওকে বলেছো, অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত। কিন্তু ও আছে, কারণ ওর মা বাবা আমাদের উপর অনেক ভরসা করে ওকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলেছো আজকে, তাতে তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চালচলন যেমন সোজা সরল, তেমনি নিধির মনটাও পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলিজাও ভাবি, কারণ আমার নিজের কোনো বোন নেই। তুমি যখন নিধিকে এইসব বলেছিলে, মনে হচ্ছিল তোমার গালে একটা থাপ্পড় মারি, কিন্তু দেইনি। কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি, তোমাকে আমি ভাই ভাবি। কারণ আমার ভাই নেই। নিধিকে যতটা ভালোবাসি, আমি তোমাকেও আমার ভাই হিসেবে ঠিক ততটাই ভালোবাসি। তাই তোমাকে বোন হিসেবে আমার শাসন করতে বাধা নেই। তুমি নিজে বুঝতে পারছো এখন রাগের বশে কথাগুলো যা বলেছো তা ভুল। রাগের বশে আমরা অনেকটা হিংস্র হয়ে যাই। তুমি তো এমন ছিলে না। আমি জানি, যতটুকু তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি যে তুমি তোমার এইসবের প্রতি কন্ট্রোল রাখো। তবে আজ কেন এমন হলো জানি। নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসো তুমি ওকে। কিন্তু তুমি আজ ওকে বলেছো, তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে ইমরেত। I know that I hurt her a lot, but she also have to you. I so mad about her that time. সবাই সবকিছু বোঝে না ভাই। তুমি যতটা ম্যাচিওর ও ততটা না। ও নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে। আমি ওকে মানিয়ে নিয়ে আসি। এখন না, আজ এমন ধকল গেছে ওর উপর, সময় দাও। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে ভাবি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেওয়াটাও দায়। আমি তো ওকে পাগলের মতো চাই। ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারোর সাথে দেখা তো দূরে থাক, আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টাপাল্টা ডিসিশন নেয়। এই যেমন কয়দিন আগে হোস্টেল খুঁজছিল, আজকে আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমাকে ছেড়ে যেতে চায়, আমি ওকে খুন করে ফেলবো একদম। ইমরেত স্মৃতিকে কথাগুলো রাগে বলে উপরে চলে গেল। নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো। সে জানে ইমরেত রাগী যতটুকু, তার চেয়ে অধিকতর ভালোবাসে বেশি নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল যখন তার বিয়ের কথা অন্য কারোর সাথে চলছিল। মেহবুব স্মৃতির উপর যতটা দুর্বল, স্মৃতিও ততটাই দুর্বল। মেহবুবের শ্বাসের রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতির মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামির ভালোবাসা দেখে স্মৃতি মেহবুবের ভালোবাসার জালে পড়েছিল। ঘরে এসে স্মৃতি মেহবুবের দিকে তাকে কথাগুলো ভাবছিল। দরজা লক করে এসে মাহিকে সাইডে দিয়ে কোলবালিশে দিল যেন পড়ে না যায়, আর তার পাশে শুয়ে পড়ল স্মৃতি। স্মৃতির পাশে মেহবুব গভীর ঘুমে মগ্ন। মেহবুবের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ বুকের টিপ টিপ শব্দ শুনল সে। হ্যাঁ, এখানে স্মৃতির বসবাস। মেহবুবের ঠোঁটে স্মৃতির একটু চুমু খেলো। মাথার চুলগুলোতে হাত বুলাতে শুরু করলো স্মৃতি। মেহবুব ঘুমের মধ্যে স্মৃতির পেটে হাত দিয়ে পা উঠিয়ে দিল তার উপর। স্মৃতির গলাতে মেহবুবের মুখ, আর ঘুমের ঘরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে স্মৃতির গলাতে। স্মৃতিও আর একটু চাপটে ধরল মেহবুবকে। নিজের উপর রাগ লাগার কারণে ইমরেত রাত্রি 12টার দিকে গোসল করতে ঢুকেছে। কোনো ক্রমেই তার রাগ কমছে না নিজের উপর থেকে। এমনিতে তার নিজের সব কিছুর প্রতি কন্ট্রোল, তবে আজকে কেন এরকম নিধির সাথে করলো? তার নিধি কতটা কষ্ট পেল এই জন্য। 1 ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার কারণে ইমরেত নিজেকে মুছে বের হয়ে আসলো। ভাবছে নিধির কাছে আবার যাবে কিনা। নিধি তো দরজা লক করে বসে আছে। দরজার ভিতর থেকে সিসিটিভি ফুটেজও কিছু দেখা যাচ্ছে না। ভেঙে দিয়েছে নাকি কে জানে, কিন্তু ও জানবে কিভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে। চিন্তা করতে করতে ইমরাতের এক প্রকার মাথা ফেটে যাচ্ছে। ঘুমের মেডিসিন নিল, নয়তো এখন চিন্তার নামক যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে না।
আধ ঘন্টা পর সে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাত্রি 3টা বাজে। নিধি বালিশ চেপে ফোঁস করে কাঁদছে আর হাতে থাকা চিপসের প্যাকেট গিলছে। সিসিটিভি ক্যামেরার দিকে চোখ দিয়ে রাখছে। তার মেজাজ গরম এই জন্য যে এই যমরাজের সাহস কি করে হলো আমার ঘরে সিসিটিভি রাখার। খবিশ লোক কোথাকার। নিধির পরক্ষণে নিচের কিছু কথা মনে হলো। তখনই মনে হলো এই দানব ডাক্তারকে সে ভালোবাসতে শুরু করেছে। নিধির কান্না যখন শুরু হয় তার কান্নার সাথে হিচকি ওঠার অভ্যাস আছে। হিচকি উঠতে আরম্ভ করেছে, তাই উঠে পানি খেতে যেয়ে দেখে জগে পানি নাই। তখন চোখ মুখ মুছে জগ নিয়ে পানি আনতে যায় সে নিচে। সিঁড়ির কাছে এসে শুনতে পেল সে স্মৃতি আর ইমরেতের কথোপকথন। আর একটু কান উঁচিয়ে এসে শুনতে গেল কি নিয়ে কথা হচ্ছে। স্মৃতি আর ইমরেতের সম্পূর্ণ কথা শুনে চোখ দিয়ে আবারও তার নোনা জল বইছে। এদিকে তার হিচকিও থেমে গেছে। সে তার রুমের দিকে পা বাড়ালো। আমাকে বকছেন না মিস্টার দানবরূপের ডাক্তার? আপনাকে যদি নাকে দড়ি দিয়ে না করিয়েছি, আমার নামও নিধি না। আমাকে আপনি কাঁদিয়েছেন। আমার মতো ভোলা মেয়েকে এই অপরিচিত লোকের সামনে অপমান করেছেন। আপনার হাল যে আমি কি করি শুধু বুঝবেন এখন থেকে। নিধি আপন মনে কথাগুলো বলছে আর চিপস চিবোচ্ছে। চিপসটা ছিল তার হ্যান্ডব্যাগে। স্মৃতি প্রায় এটা সেটা খাওয়ার তাকে টাকা দেয়। এটা মেহবুব দিয়েছিল, বাইরে থেকে এনে রাখাই ছিল ব্যাগে। চিপস খাওয়া শেষ করে পানি খেয়ে একটা লম্বা ঘুমের দিকে নিজেকে নিয়ে গেল। নিধি সকালবেলা রেডি হয়ে পাউরুটি দিয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। স্মৃতিকে তার দেওয়া ফোন নিধি ব্যাক করে দিয়ে বলেছে, আপাতত এটার দরকার নেই ভাবিপু, তোমার কাছে রাখো। স্মৃতি প্রতি উত্তরে কিছু বলতে পারেনি। সে বুঝতে পেরেছে নিধি ঠিক কতটা কষ্ট পেয়েছে। এদিকে ইমরেত ঘুম থেকে উঠে বেলায় 1টা। মেডিসিনের চাপে সে এতক্ষণ উঠে নাই, বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে নজর গেলে তার চোখ কপালে উঠে যায়। ধরফড়িয়ে উঠে সে ফোন হাতে নিয়ে দেখে সেম টাইম। অসংখ্য মিসড কল, তবে বেশিরভাগ অফিসার হসপিটালের, আর কিছু স্প্যাম কল। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিধির রুমের দিকে গেল। গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু নিধি নাই। ইমরেত টি-শার্টটা ঠিক করতে করতে নিচে গেল স্মৃতির কাছে জানতে। মাহিকে গোসল করেই খেলনা দিয়ে ঘরে বসিয়ে রেখে স্মৃতি নিচে আসছে মেহবুবের টিফিন ক্যারিয়ার অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সে কিচেনে বসে সেইগুলো টুকটাক রেডি করছে। ইমরেত হন্তদন্ত হয়ে ছুটে আসছে স্মৃতির কাছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। ভাবি নিধি কোথায়? খুঁজে পাচ্ছি না যে। আরে তুমি এমনি শ্বাস নিচ্ছ কেন? বিপি লো হয়ে গেছে নাকি আবার? দেখিয়ে বসো। আমি ঠিক আছি। আগে তুমি বলো নিধি কই? ফোনটাও অফ দেখি। ওকে ফোন রেখে গেছে? ভাই বসো আগে। নিধি ভার্সিটিতে গেছে, আর কালকে বকা খেয়েছে তো এজন্য ফোনও নাইনি। আসলে তুমি কথা বলো কেমন। না ভাবি, আমিও ভার্সিটি যাব। হ্যাভ সাম পেশেন্স ভাই। স্মৃতি মেহবুবের টিফিন পাঠিয়ে ফোন থেকে মেসেজ করলো মেহবুবকে, যা দিয়েছি তা যেন ব্যাক না আসে। ব্যাক আসলে ঠোঁটের ছাল তুলে নেব আমি। স্মৃতি ইমরেতকেও খাইয়ে দিল। স্মৃতি বুঝেছে ইমরেত কালকের বিহেভিয়ারের জন্য ভয় আছে। নিধি না কিছু করে বসে। কেমন ক্লান্ত লাগছে তাকে। আল্লাহর কাছে সব ঠিক করে দেওয়ার জন্য বলছে বারবার স্মৃতি। অফিসে মেহবুব কাজ সেরে ফোন চেক করলে দেখে তার বউ মেসেজ দিয়ে পাঠিয়েছে। মেসেজ দেখে বাঁকা হাসি দিল সে। মেসেজ পড়তে পড়তে ড্রাইভার সে দরজা নক করে খাবার দিয়ে গেল। এখন তো এইসব খাবো, রাতে তোমাকে না পেলে তোমারও ঠোঁটের ছাল তুলে নিব। আমি মেহবুব চৌধুরী। নিধি সন্ধ্যায় বাড়িতে আসে, কিন্তু কারোর সাথে দেখা করে না। যেখানে ইমরেত থাকে সেখানে যায় না। খাবারও নিজের ঘরে খায়, দরজা সবসময় বন্ধ করে রাখে। নিধি প্রতিদিন খুব সকালে যায় আর সন্ধ্যায় আসে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। 7 দিন পর এইভাবে নিধির বিহেভিয়ার 7টা দিন ধরে চালাচ্ছে। ইমরেতের বাড়িতে থেকেও ইমরেতের সাথে দূরত্ব বজায় রেখে চলেছে। ইমরেতের এদিকে দম বন্ধ হয়ে আসছে। নিধির উপর এত বেশি রাগ জমেছে এই কয়েকদিনে বলার কথা না। হসপিটালের কোনো সার্জারিতে হাত দিতে পারেনি সে, না অফিসের কোনো কাজে। ইমরেত আজ নিধি নামক একটা বিহিত করেই ছাড়বে। যা বলেছিলাম সেটার খোঁজ। নিধি ভর দুপুরবেলা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। মাত্র একটা বাচ্চার টিউশনই শেষ করলো সে। এখনো অনেক বাচ্চা বাকি আছে। হ্যাঁ, সে টিউশনই আরম্ভ করেছে। সিদ্ধান্ত নেয় ইমরেতের বাসা ছেড়ে দেওয়ার। 1 পা 2 পা করে আগাচ্ছে, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে নিধির। তার সামনে একটা গাড়ি থামলো।
গাড়ি থেকে সেখান থেকে একটা পুরুষ নেমে এসে নিধির গালের উপর সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারলো। এমন ক্লান্ত শরীর আর এমন থাপ্পড় খেয়ে নিধি আর টাল সামলাতে পারলো না। সে নিচে বসে গেল। ঝাপসা চোখে দেখে শুধু একটা কথা বলল, যমরাজ, আপনি আমাকে আবার মারলেন? নিধি কথাটা বলেই জ্ঞান হারিয়ে ফেলল। মেঝেতে তার মাথাটা পড়ার আগে ইমরেত নিধির মাথাটা তার বুকের সাথে চেপে ধরলো। আশেপাশের মানুষ তাকাচ্ছে তাদের দিকে। ইমরেত সবার দিকে কেমন রক্তচক্ষু নিয়ে তাকালো। শো এন্ড নাও গো অল অফ ইউ। আমার বউ বেশি তেরামি করেছিল তাই মেরেছি, দেখা শেষ, জাস্ট লিভ। তোমার অবস্থায় যে এখন আমি কী করি এখন থেকে টের পাবা। 7টা দিনের তীব্র জ্বালা তোমার উপরে আমি ঝাল তুলব। নিধিকে কোলে নিয়ে ইমরেত গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। বিকালবেলা নিধি জ্ঞানহীন হয়ে বেডে পড়ে আছে। স্মৃতির পাশে মেহবুব দাঁড়িয়ে আছে। ইমরেত হাত মুঠো করে সোফায় বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে এখনো যমরাজের রাগ কাটেনি। একে কোথায় পেলি তুই? এরকম ভাবে পড়ে আছে কেন? জ্ঞান হারালো কিভাবে? এরকম নানান প্রশ্ন স্মৃতি 2 ঘন্টা যাবৎ করেই যাচ্ছে ইমরেতকে, কিন্তু ইমরেত কাউকে কোনো জবাব দিচ্ছে না। ভাই বলবি তো নাকি? ও 7 দিন যাবত ঠিকঠাক খায় না। তুমি যে খাবারগুলো প্রতিদিন দিয়ে আসো সেইগুলো প্রতিদিন সকালে দারোয়ানকে দিয়ে আসে। টিউশনই করাচ্ছে এই 7 দিন ধরে, রোদে হেঁটে আসে। স্মৃতি আর মেহবুব প্রচণ্ড অবাক হলো। নিধির মুখ দেখে মনে হচ্ছে এই কয়েকদিনে ইচ্ছে করে না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে। রাগ আমার উপর সেহেতু জালটা আমার উপর দিয়ে মেটাতো সে। কেন সে নিজেকে কষ্ট দিল? ও কি জানে না ওর কষ্টে আমার দ্বিগুণ কষ্ট হয়? স্মৃতি আর মেহবুব কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে তাদেরও ভুল, নিধির দিকে কড়া নজর দেওয়া উচিত ছিল। বাচ্চা মেয়ে আমানত সে, কিন্তু দিনের পর দিন সে নিজেকে এইভাবে কষ্ট দেবে এটা ধারণার বাইরে ছিল তাদের। ভাইয়া, তুমি ওর বাবা মাকে ফোন দাও, বিয়ের ডেট ফাইনাল করো। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ এক্সকিউজেস। ও যা করেছে সে নিয়ে আমি আর রিস্ক নিতে চাই না। মেহবুবও সায় দিল, কারণ নিধির কর্মকাণ্ডে সেও ভয় পেয়ে গেছে কখন কি করে বসে। স্মৃতি শুধু এক ধানে নিধির শুকনো মুখের দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে সে নিচে চলে গেল। স্মৃতি চলে যেতেই মেহবুবও বাবার ও নিধির বাবা মাকে কল করার জন্য। ইমরেত নিধির দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। আমাকে কষ্ট দিতে আমি মেনে নিতাম, কিন্তু তুমি তোমার মধ্যে আমার বসবাসটাকে কষ্ট দিয়েছো। সেটা কি করে মেনে নিই বলো? তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। সন্ধ্যাবেলা নিধি টিপ টিপ করে চোখ খুলছে। আশেপাশে তাকিয়ে বেশ খানিকটা সময় লাগলো সে কোথায় আছে বোঝার জন্য। দুর্বল লাগছে তার নিজের কাছে নিজেকে। নিধি বসে উঠতেই পরক্ষণেই মনে হলো তার সামনে ইমরেত এসে কত জোরে থাপ্পড় মেরেছিল। মনে করতেই চোখে জল ভরে আসলো তার। নিধি চোখ মুছে ওয়াশরুমে গেল গোসল করতে। এরকমভাবে সে 7টা দিন করেছে। গোসল সেরে নিচে যাবে, তার আগে স্মৃতি এসে পড়েছে তার রুমে। স্মৃতি নিধির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। খাবারটা শেষ করো। নিধির বুকটা কেমন মোচড় দিয়ে উঠল স্মৃতির মুখে তুমি ডাক শুনে। কি হয়েছে ভাবিপু? তুমি আমাকে তুমি বলে ডাকছো কেন? কিচ্ছু হয়নি। অপরিচিতদের আমি বয়সে ছোটদের তুমি বলি। কিছু তো হয়েছে, বলো। আমি কোনো ভুল করেছি? করে থাকলে বকো মারো, এইভাবে কথা বলিও না প্লিজ ভাবিপু। তুমি খাবারটা শেষ করো, আমি দাঁড়িয়ে আছি, আমার আরো কাজ আছে। নিধি এবার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো স্মৃতিকে ধরে। স্মৃতির এরকম বিহেভিয়ারের সাথে সে পরিচিত নয়। স্মৃতিও আর সামলাতে না পেরে উঠে নিধিকে ধরে সেও কেঁদে দিল। একবার বলতে পারতি রাগ কার উপর করেছিস, ঝড় নিজের উপর দিয়ে তুললি। একবার জানতে পারতি। আর না খেয়ে তোর শরীর কত দুর্বল করেছিস বুঝতে পারছিস। ইমরেতের উপর রাগ করেছিস। ইমরেত তোর জন্য পাগল হয়ে হন্য হয়ে আজ খুঁজেছে, রাগে বকেছে, সেটা বুঝছি। কিন্তু তুই বুঝলি না, তার রাগের চেয়েও গভীরতা বেশি। তার উপর ভালোবাসা তার। ইমরেত তোকে কতটা পাগলের মতো ভালোবাসে, দিলে দিলে কতটা না পাওয়ার যন্ত্রণা ভুগেছে আজ 4টা বছর ধরে। আমি দেখে আসছি। আমিও যে তাকে খুব ভালোবাসি ভাবিপু। মানে কবে থেকে? আর ভালোবাসলে এরকম করলি কেন? তারপর নিধিকে বলতে শুরু করলো সেদিনের রাতে স্মৃতি আর ইমরেতের কথা শুনেছে। ইমরেতকে নিয়ে তার আংশিক ফিল নিয়ে বলা। সব শুনে স্মৃতি তো হতভম্ব। এরা দুজনেই এমন আজাইরা কাজ করবে, মাথা খারাপ হবে তার। আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছি
আমাকে কষ্ট দিলে উনিও আঘাত পান। ভালোবাসাটা আমার কতটুকু তার প্রতি সেটুকু বোঝাতে চেয়েছি এই কয়দিনে। আমি তার সামনে যাইনি ঠিকই, কিন্তু তাকে এই কয়দিনের চোখের আড়াল হয়ে আমার জন্য তার চটপটানি দেখেছি, আর আমি সাকসেস হয়েছি। কিন্তু বিয়াদবটা আজ আমাকে আবার মেরেছে। তো কি করবি? তুই এত পাজি, এমন কাজ কেউ করে? তো উনি আমার রুমে সিসিটিভি রাখবে কেন? আমি তো দেখতে পেরেছি যেখানে উনি ক্যামেরা রেখেছিল সেখানে আমার ফার্স্ট এইড বক্স ছিল। আমার আঙুল কেটে যাওয়াতে ওখান থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে যেয়ে দেখি ওখানে সিসি ক্যামেরা। আমি দেখে ভেঙে ফেলেছি তখন। স্মৃতি কি বলবে এদের কাহিনী দেখে বুঝে উঠতে না পেরে নিধিকে খাইয়ে দিয়ে নিচে গেল, আর তাকে বলে গেল এমন উদ্ভট কাজ আর না করতে। রাতের বেলা 1টা বাজে, নিধি ঘুমায় না। ইমরেত একবারের জন্য তার ঘরে আসেনি। মেজাজটা নিধির খারাপ হয়ে যাচ্ছে। সেধে আসলে কি হয় বাপু? নিধি আর থাকতে না পেরে ইমরেতের ঘরে গেল, দেখে ইমরেত নাই। তখন সে নিচে গেল ফ্রিজ থেকে আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করবে সে। নিধি নিচে যেয়ে কিচেনে দেখতে পেল ইমরেত খালি গায়ে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খাচ্ছে। ফকফকা বডি দেখে নিধির চোখ কপালে। এত সুন্দর ফিগার কোনো ছেলের হয়? একটু কম সুন্দর হলেও পারতো। আরও মেজাজ খারাপ হয়ে গেল সে খালি শরীর নিয়ে নিচে আসছে এই জন্য। এই মুহূর্তে কেউ যদি তাকে খালি গায়ে সুন্দর জমরাজ জামাইকে দেখে ফেলে, নজর দিয়ে দেয়। নিধি যে ইমরেতের মুখ থেকে বোতল নিয়ে নিল। ইমরেত কিছু বলল না। ইমরেতের সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেললো নিধি। আপনি যে রূপবান তা দেখানো লাগবে সবাইকে। নিধির এমন প্রশ্নে ইমরেত ভরকে যে হাসি পেলেও নিজেকে কন্ট্রোল করে নিধিকে অ্যাভয়েড করে উপরে যাচ্ছিল। ইমরেতের এমন অ্যাভয়েডনেস দেখে নিধির মাথা খারাপ হয়ে গেল। ইমরেত যাওয়ার জন্য পা বাড়ালে নিধি ইমরেতের হাত টেনে ধরে সামনে আনলো। এত শক্তি কই পাইল এই মেয়ে? এত দুর্বল দেখলাম তাও। উত্তর না দিয়ে কই যান? আই এম নট ইন্টারেস্টেড। কি বললি? নিধির মুখে তুই ডাক শুনে ইমরেতের চোখ কপালে। সে অন্তত এটা আশা করে নাই। নিধি রেগে ইমরেতকে কাছে টেনে ইমরেতের চুলের মুঠো করে মুখের কাছে যেয়ে তার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিকভাবে ইমরেতের চোখ আলুর মতন হয়ে গেছে। সে ভাবতে পারে নাই নিধি এমন কিছু করবে। এদিকে নিধি তার চুল টেনে ঘাটটাকে টেনে ধরে চুমু খেয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ নিধি চুমু খাচ্ছে, তার ঠোঁটে কামড়ও দিয়েছে। ইমরেতেরও আর কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। নিধি সরে যাবে তার আগে ইমরেত তাকে দেওয়ালে চেপে ধরে কেমন তৃষাতুর হয়ে চুমু খেতে আরম্ভ করলো। খালি বুকে নিধির নখের দাগও বসলো কয়েকটা। নিধি কোমর জুড়ে ইমরেতের হাত খেলা করছে। নিধি শ্বাস নিতে পারছে না, কিন্তু ইমরেত ছাড়ছেও না এদিকে। আধা ঘন্টা পর ইমরেত ছাড়লো নিধিকে। একে অপরের বুকের সাথে লেগে আছে তারা, হাঁপাচ্ছে দুজনেই। ভালোবাসি আপনাকে খুব, কখনো ছেড়ে যাবেন না প্লিজ। এই বলে নিধি ইমরেতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইমরেতের বুকে নিধি হেলান দিয়ে আছে। দুজনে এখনো কিচেনে। নিধি ছাড়ছে না আজ ইমরেতকে। ইমরেত ওঠার নাম নিলেই নিধি ভ্যা ভ্যা করে উঠছে একটু পর পর। কোন পিচ্ছিমের পাল্লায় পড়লো সে। কিন্তু নিধির এরকম বাচ্চাপনা দেখেই ইমরেত ফিদা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর দেখলো নিধির সারা শব্দ নেই। তাকিয়ে দেখলো সে নিধি ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। ইমরেত মুচকি এসে কোলে করে নিধির রুমে এগোলো। নিধির রুমে নিধিকে শুইয়ে দিয়ে নিধির কপালে চুমু এঁকে দিয়ে বলল ভালোবাসি। নিধির গায়ে কম্বল দিয়ে ইমরেত নিজের রুমে গেল। আজ তার অনেক শান্তি লাগছে। তার নিধিমণি তাকে ভালোবেসে ফেলেছে। কতটা দিন অপেক্ষায় ছিল এই দিনের। ইমরেত নিজের ঘরে যেয়ে বালিশে মাথা দিয়ে চোখ বুজলে নিধির হাসিমাখা ছবি ভেসে ওঠে। এই প্রতিবিম্ব দেখে ইমরেত মুচকি এসে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার চোখ চড়ক গাছ। তার বাবা মা নিচে বসে হেসে হেসে কথা বলছে ইমরেত তার মেহবুব ভাইয়ের সাথে। তার মায়ের কোলে বসে মাহি কি যেন খাচ্ছে। নিধি মা বলে ডাকতে তার মা তার দিকে হাসি দিল। আমার মা কত বড় হয়ে গেছে যে এখনই বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে সে অবাক। পরে সব বিস্তারিত আলোচনা শুনে বুঝলো এই যমরাজ অর্থাৎ ইমরেত তার বাবা মাকে ডেকে এনে বিয়ের কথা তুলেছে। বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ে হবে। নিধির এক্সাম শেষে বড় করে অনুষ্ঠান হবে।
ঘরোয়াভাবে বিয়ে হলেও কিছু টুকিটাকি কেনাকাটা তো করাই লাগবে। স্মৃতির মন্তব্য, তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় সবাই শপিংয়ে যাবে। ইমরাত নিধিকে একা ডাকলে নিধি শুধু মুখ ভেঙচি দিচ্ছে কখন থেকে। ইমরাত এবার রেগে সবার মনোযোগ ভাগ করে নিধির হাত ধরে পাশের রুমে ঢুকে দেওয়াল চেপে ধরে ঠোঁটে কামড় দেয়। আউচ! আস্ত দানব! হ্যাঁ, তোমারই তো। কোনো সমস্যা? সন্ধেবেলা সবাই খুব শপিং করেছে। মেহবুব আর ইমরাতের কাজ পড়ায় সাথে আসতে পারেনি তারা। নিধির জন্য লাল বেনারসি আর ইমরাতের জন্য সাদা ধবধবে পাঞ্জাবি। স্মৃতি গয়নাও কিনলো নিধির জন্য। শপিং শেষে রাত 10টার দিকে তারা মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসে। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে তুলে সবাই দাঁড়িয়ে আছে। ইমরাতের চোখ এত বেশি লাল যে মনে হচ্ছে রক্ত বের হবে। শপিং মলে আর রাস্তার সিসিটিভি ফুটেজ আনলো। ল্যাপটপে বসে দেখছে সে। দেখতে পেল নিধিকে একদল ছেলে পিছন থেকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারা যখন শপিং শেষে নিচে নামলো, সবাই সামনে, নিধি পিছনে দাঁড়িয়ে চুল খোপা করে ব্যান্ড দিতে যাবে, অমনি একটা গাড়ি এসে একটা লোক নেমে নিধির মুখ চেপে গাড়িতে নিয়ে চলে গেল। ব্যান্ড ওখানেই পড়ে রইল। আরে এটা রকি না, জমিদারের ছেলে? নিধির বাবার এমন আর্তনাদে ইমরাতের কাজের সব ঘটনা পানির মতো স্বচ্ছ। সব পুলিশ গোয়েন্দাকে জানানো হলো 1 ঘন্টার মধ্যে তার বউয়ের নিউজ চায়। নিধির মুখে হালকা পানি ছিটা পড়াতে আধো আধো চোখ খুলল। দেখল চারপাশে বিভিন্ন বস্তা, আর তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সামনে তাকালে বসে থাকা মানুষটিকে দেখে নিধির আত্মা শুকিয়ে গেছে। রকি বসে আছে সামনে। তুই কি ভেবেছিস আমারে বিয়ে না করে বড়লোক ডাক্তারকে বিয়ে করবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তুই শুধু আমার। ভাগ্যিস তোর মায়ে আজকে বাসে ওঠার সময় রহিমার মাকে বললো তোর বিয়ের কথা। আমার ছেলে বলে ওখান যে না গেলে ধরতেই পারতাম না তোরে। দরজাটাতে টোকা পড়েছে। রকি বিরক্ত হয়ে বলল, কিরে তোরা বো, আমি আইতাছি। 2 ঘন্টা পর নিধি আবার জ্ঞান ফিরল, কিন্তু বাধা অবস্থায়। রকি দেখি আবার আসছে, কিন্তু চাহনি তার বিশ্রী। জায়গা পড়ছস, আয় বাসরটা সাইরা নেই। না প্লিজ, পায়ে পড়ি, তোমার ক্ষতি করবে না। রকি সেই তোয়াক্কা না করে নিধির গা থেকে ওনাটা টানতে যাবে, অমনি রকির মুখে লাথি পড়াতে মুখ থুবড়ে দূরে পড়ল। নিধি চোখ তুলে তাকালো, হাসি ফুটল মুখে, চোখ দিয়ে বৃষ্টি পড়ছে তার। ইমরাত তাড়াহুড়ো করে এসে নিধিকে বুকে ধরলো। নিধির ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে সে নিধির ব্যাগ দেখে দূরে পড়েছে। রকি এগিয়ে আসলে ইমরাত আবারও এক লাথি দিল। রকি নিচে পড়লে বুকে অনেকগুলো লাথি পড়েছে তার। ইমরাতের গালে থাপ্পড়। রকির চেলাপেলাগুলো সবাইকে ধরে নিয়েছে পুলিশ। ইউ ওয়ান্ট টু টাচ মাই ওয়াইফ, ইউ বাস্টার্ড। বলেই ইমরাত রকির মেন পার্টে এক লাথি মারে। রকি মা বলে এক চিৎকার দিল। পুলিশ এসে ইমরাতকে থামালো, নয়তো খুন হয়ে যাবে। ইমরাত নিজেকে শান্ত করে জ্ঞানহীন নিধিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। তার জানটা এখনো ধকধক করছে। নিধিকে পেয়ে সবাই মনে হচ্ছে জান ফিরে পেল। নিধিকে বেডে শুয়ে ইমরাত নিধির গায়ে ইঞ্জেকশন পুশ করলো। বেশ কিছুক্ষণ পর নিধির জ্ঞান ফিরলে সামনে থাকা ইমরাতের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। আর সেই অনাকাঙ্ক্ষিত দিন, নিধি আর ইমরাতের বিয়ের দিন। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানো হয়েছে। লাল বেনারসিতে নিধিকে ইমরাতের কাছে পুতুল বউ লাগছে, আর ইমরাত সে তো সাদা পাঞ্জাবিতে রাজার চাইতে কম লাগছে না। আজ নিধির ড্যাব ড্যাব করে ইমরাতের দিকে তাকিয়ে আছে। ইশারায় অনেকবার ইমরাত বলেছে চোখ নামাতে, কিন্তু না, সে ইমরাতকে রীতিমতো গিলে খাচ্ছে। সবাই এই নিয়ে হাসাহাসিও করছে। নিধিকে ইমরাতেরও রুমে বসিয়ে রেখে ইমরাতকে দরজার কাছে আটকে রেখেছে সে। তার পাওনা নাকি তাকে দিতে হবে। ইমরাত সময় ব্যয় না করে স্মৃতিকে টাকা দিয়ে দিল। স্মৃতি হেসে ফেলল যে এত ডেসপারেট বউয়ের কাছে যাওয়ার জন্য। ইমরাত ঢুকে দরজা লাগালো। এদিকে মেহবুব এসে স্মৃতিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। আরে আরে করছো কি? বয়স হয়েছে, বুদ্ধি নাই? চুপ, আমার এজ 35 মাত্র তো। আরেকটা মাহি চাই। ডোন্ট ট্রাই টু স্টপ মি। ইমরাত দরজা লক করে নিধির কাছে আসতেই, এতক্ষণ লাগে আসতে? আমার গরম লাগে। ইমরাত তাড়াহুড়ো করে ঘোমটা তুলে নিধির। চাঁদের আলোতে অপসরেই লাগছে নিধিকে তার। নিধি কদিকে বক বক করছে। ইমরাত হুট করে নিধির ঠোঁটে চুমু খেলো। নিধির এমন আক্রমণের লজ্জায় নেতিয়ে পড়ল। আজকে কোনো কথা হবে না, আজকে আমাদের অনুভূতির সংমিশ্রণ হবে। আজকে আমাদের খুব ভালোবাসি আমার জান পাখিটাকে।